নমস্কার, আমি তুলি। আপনারা শুনছেন তুলির সাহিত্য সম্ভার। এই সমাজে খুব চলতি একটা কথা আছে, মানুষ চেনা বড় দায়। শৈশব থেকেই গুরুজনদের মুখে এ কথা শুনলেও এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পার করতে হয় শৈশব কৈশোর মিলিয়ে প্রায় 18-20 বছর। যাকে আর চেনা যায় পুষ্প দলরাশির ন্যায় কোমল, কালই সে যে পাথরে আঘাত হানবে না তা কি কেউ বলতে পারে? পরমাত্মীয়, প্রিয় বন্ধু কিংবা খুব প্রিয়জন, এই বদল নিয়ে প্রত্যেকটা মানুষের মনে রয়ে যায় অনেক সুপ্ত প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের গল্প শ্রদ্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা গল্পের মধ্যে দিয়ে। আজকে আপনাদের শোনাবো অনুরাধা গল্পের প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করে দিই আজকের গল্প অনুরাধা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এ রসিকতাও বাহুল্য হইয়াছে, এমনই দশা অনুরাধার। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ ঠিকুজি কুষ্টি কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল, অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না। এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্য। সকালে এই গল্পই চলিতেছিল আজ জমিদারি কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না। লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনবো না। তবু তাঁরই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারলেন না? বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থ ঘরের মেয়ে বিনোদদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা। নামের তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আজ্ঞে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চাল চলন ছিল 20,000 মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনই ছিল প্রচণ্ড তাঁর জপ তপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনা জলে কানায় কানায় পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোঁড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া। কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানেই। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার
বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তু ভিটা, আকণ্ঠ ঋণভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু, ছাগল, কুকুর, বিড়াল এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরাগ কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এইখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাব। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িয়া বলিল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোঁড়ামি পুত্রের ছিল না। মদ, মাংস ও আরও একটি আনুষাঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্নপল্লীর কে একটি নীচ জাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল। গর্জিয়া বলিল, আমার বাজে গোঁড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষের নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখেও আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায়ে হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজ কর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটাও তাহার পক্ষে খুব বেশি নয়। তিনি সম্মত হইলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত রইল এই, যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনই করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করাও চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী। অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহাল শাসনে আসিল। হরিহর হাঁপ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক রহিল যথা পূর্বস তথা পর। 1 পয়সাও তহবিলে জমা পড়িল না। এমনই ভাবে গোলমালে আরো বছর 2 কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তা বাবু গগন চাটুর্যেকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে। সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়িখানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও কোনো সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভগিনেও বাটিতে থাকিত। পুলিশের লোক তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না।
বিজয় বিলাত ফেরত। তাহার পুনঃ পুনঃ এক্সামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে, বিলাতে পাশ ফেলের কোনো প্রভেদ নাই, বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপে যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ে কাল্পনিক দুরাবস্থার শঙ্কা প্রকাশ করিল এবং এই নরবরে পর কারবারে ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনই সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এই রকম হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলবে না। তাহাকে সরে জমিনে নিজে গিয়া একটা বিহিত করিতে হইবে। এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট্ট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই সে ব্যস্ত। সংসারের সকল বিষয়েই অন্ধ, শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার 1 জোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পর মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে নাধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্স পাশ করিয়া এমএ পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নিক, স্ত্রী মরার পরেই সে বিলেত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা 2 ঘর লইয়া বিজয় নূতন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দূর সম্পর্কের সেই ভাগিনেয় ছোঁড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এই মাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামের সাপখোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতের সাহেবরাও নাকি ঠিক এমনই বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য, পিতামহী অধিকাংশ সময় থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখে কষ্টেই সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল।
গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটার সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়া গাঁ জায়গা, একটু সাবধান থেকো। কবে ফিরবে? যত শীঘ্র পারি। শুনেছি আমাদের সেখানে একটা বাড়ি আছে, বাবা কিনেছিলেন। কিনেছিলেন, কিন্তু কেনা মানেই তো আর থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়া গাঁ কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসব। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি, তখন কিন্তু না বলতে পাবে না, বোনটিকেও সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলা গুণ সে মনে মনে তুচ্ছ করে তাহা নহে। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষ ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বার বার করিয়া দোলা দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার, চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্তানি দরোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্রকুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিও চ হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এ হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়াছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোরে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো। বিজয় বলিল, মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্র মন্দ। বিনোদ বলিল, আগে তা তো শুনিনি। আমি শুনেছি। কোথাও কেহ নাই, শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিক চাহিয়া দেখিল। বাবুদের বাড়ি বলা যায় বটে, সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছিয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই। পায়রা, চড়াই ও চামচিকায় স্থায়ী আশ্রয় বানাইয়াছে। দারোয়ান হাঁকিল, কই হ্যাঁ? তাহার সম্ভ্রমহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভিতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বুঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহার বাঁধে। অনুরাধা রাঁধিতেছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। সে এই দুর্দৈব প্রত্যহই আশঙ্কা করিতেছিল। হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল, সন্তোষকে ডাকিয়া কহিল, বাইরে একটা শতরঞ্চি পেতে দিয়ে এসো বাবা, বলগে মাসিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ করেন না যেন বিনোদদা, আমার হয়ে তাকে বসতে বলগে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারি নে, কাজেই। সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল। বাহিরে শতরঞ্চি পাতা হইল, কিন্তু কেহই তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল।
মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল। ভদ্র ঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল। কিন্তু দৌর্বল্য প্রকাশ পাইলে চলিবে না। অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এ বাড়ি আমাদের তুমি জানো? উত্তর আসিল, জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল। কিন্তু ছেলেটা চালাক চৌকস নয়। নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল। একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট ৫-৬ ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ একটা ধমক দিয়া বলিয়া উঠিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার মতো সময় আমার নেই। আমি বাঘ ভাল্লুকও নয়, তাকে খেয়েও ফেলব না। বাড়ি ছাড়বে না কেন বলুক। অনুরাধা বাহিরে আসিল না, কিন্তু কথা কহিল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল, বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই, কিন্তু তিনি এখনো জীবিত। তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। জিজ্ঞেস করার গরজ আমার নেই। এই যদি শর্ত, তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে, এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, চুপ করিয়া রহিল। কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভিতর হইতে। অনুরাধা কহিল, কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই। আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। বিজয় বলিল, এ জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? মেয়েটি বলিল, আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি, সে শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল। কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোব না। অকপটে আমাদের বিপদের কথা আপনাকে জানালুম। নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনে। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বরে বাহিরে হইতেও বোঝা গেল মেয়েটির চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও কত হাঙ্গামাই পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল এবং দরোয়ানদের লাঠি সোঁটা তাহাকে গোপন তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করা চলে না। বলিল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজেরা একবার দেখতে আসতে চান। মেয়েটি বলিল, বেশ তো, আসুন না। বাইরের ঘরগুলাতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন, এবং ভিতরের দোতলায় অনেকগুলি ঘর। মেয়েরা অনায়াসে থাকতে পারেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারবো। এবার বিজয় সলজ্জ আপত্তি করিয়া কহিল, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন।
ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়। পরনে একখানি আধময়লা আটপৌড়ে কাপড়, গায়ে গহনা নাই, শুধু দু হাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেককালের। আড়াল হইতে তাহার অশ্রু সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনই হইবে, বিশেষত দরিদ্র হইলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরও 5 জনকে যেমন দেখিতে তেমনই। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই, তাহাতে কোনো সন্দেহ নাই। শুধু বিশেষত্ব চোখে পড়িল ইহার ললাটে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে, কতক ভাঙিয়াছে, কতক ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদরবাটির মতো এ ঘরগুলিও জরাজীর্ণ, হাড় পাঁজরা বার করা। দারিদ্র্যের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্র ঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এখনই বলতে পারিনে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন? সেই চিন্তাই তো দিন রাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলে? বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। অনুরাধা কহিল, জানি নে, তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হইল। বুঝিল আভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আপনাকে আমি করিতে বলিনে। পারি তো নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এত কাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি বলতে চান? কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনো দিন দিতে পারেননি? আপনার বাবা নিতান্ত নিরীহ মানুষ। আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনই বড়। তাই গগনকেই দিয়েছিলেন সমস্ত সোঁপে। এই কি তার প্রতিফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়া মায়া করিনে। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে 1-2 পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন যে কদিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টাও করবেন না। কুমার বলিল, বাবা, তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়?
অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ খাবো। সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল। কহিল, বাবা তুমি খাবে? খুব মিষ্টি। না, খাও না বাবা, অনেক আছে, সবই তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না, খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ির সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা দুই তাহার নিজের জন্য, বাকিগুলা হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তায় চাকরি করিয়াছিল, সেই সুপারিশে নিযুক্ত হইল নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ, গগন চাটুর্যের টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত, যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে। সেটা চাটুর্যে বংশের অগৌরব। সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাঁদা কাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন দুই দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট, সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ। কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গেছে ইহারই সঙ্গে। ইহারই সঙ্গে থাকে বাটির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে কাঁচা আম কুড়াইয়া পাখির বাসা খুঁজিয়া দিন কাটায়। খায় অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে, ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা কড়ি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত। সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না, যখন পারে তখন তাহার দেখা মিলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে, রাগ করিয়া কাছে বসাইয়া রাখে, কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসিয়া দুপুরবেলা ভাত খায়, বিকালে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছয় নাই। বিজয় চা খাইয়া চুরুর ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়া আসে। হঠাৎ মনে পড়িল, সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস নে কেন? এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়ে প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি আর 2টো নারকেল নাড়ু, শিগগির। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেবে আয় না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিছু শক্ত নয়। এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা মস্ত বড় আম গাছ। তাহার দুদিকের 2টো মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝুলাইয়া গড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুজনেই ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাবার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরালবর্তিনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার ওপর দেখছি ও খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদু কণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ, তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না, কেন দিচ্ছেন?
না দিলে আরও বেশি উপদ্রব করবে, সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায় শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নাই এই কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন। কে বললে আপনাকে? কুমার? অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিই নে, তবু ফাঁকি দিয়ে পালায়। যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইটাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না, ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরও কয়েকটা রুটি ও নারিকেল নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল, সেগুলি তাহাদের ধনী গৃহের তুলনায় পদগৌরবে যেমনই হীন হোক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে, এবং করিতেও যাইতেছিল। কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমাকে বলেছিলুম, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হয়নি, সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে। কাল আর এমন হবে না। কোন বেড়ালটা বলো তো? সাদাটা? সেইটাই বোধ হয়। বলিয়া অনুরাধা হাত দিয়া তাহার মাথার এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হাঁ বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্কতা বশত এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমা ভিক্ষা করা আর হইল না। পাছে তাহার ভদ্র বাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য ও দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছে। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত। অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোটবাবু। শশব্যস্তে মাথার আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেক দিন দেখছেন। ও কিরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না, আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহের অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলমাল ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল, অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদদা কি কিছু করেছেন? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি,
সত্যি জানেন, না নিন্দা করবেন না বলে ভালো বলছেন? আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখে রাখবেন। নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাদারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনি বললুম। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্টও বড় গ্রাহ্য করিনে, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়া দেখিল, তাহার স্নান পর্যন্ত এখনো হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরামকেদারা জোগাড় হইয়াছিল। বিকালের দিকে তাহারই 2 হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবু মশাই। চোখ মেলিয়া দেখিল, অনতি দূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর উপর গিয়াছে, কিন্তু দিব্য গোল গাল, মেটে খাটো শক্ত সমর্থ দেহ, গোঁফ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলো ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনাবাড়ির বার্নিশ করা জুতা, ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকিত। সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বলিলেন, আপনারা গ্রামের জমিদার, মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি, লক্ষপতি, নাম করলে সুপ্রভাত হয়। আপনি তাঁরই সুসন্তান। স্ত্রীলোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায়। কে স্ত্রীলোক? কত টাকা বাকি? ভদ্রলোক বলিলেন, টাকার ব্যাপার নয়, স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি, গগন চাটুর্যের বৈমাত্রেয় ভগিনী। এ তার পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে, তার ব্যবস্থাও হয়েছে, কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশায়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝিব, কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি, পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না, এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন। বিজয় কহিল, আমার হাত পাতবার দরকার হলে মশায়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বসেখের এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আগে হ্যাঁ, আমার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকালি করলে কে? গগন চাটুর্যে? বৃদ্ধ রোষ কষায়িত চক্ষে কহিলেন, সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলীন,
আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি। এখন সে গুমর রইল কোথায়? বংশজের ঘরে যেচে আসতে হলো যে। এখনকার দিনে কুল কে খোঁজে মশাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন ঠিক কিনা? বিজয় বলিল, হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সদম্ভে জানুতে চপেটা আঘাত করিয়া কহিলেন, স্বীকার? বলছেন কি মশাই? যাচা যাচি? শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই দু চোখে অন্ধকার। যাই মা তারা, দাঁড়াই কোথা, নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদেরও অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দূর হোক গে, দু সংসার তো হলো, আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই, পায়ে স্থান দাও। তোমার উঠোন ঝাড় দিয়ে খাবো, সেও আমার ভালো। কি করি, স্বীকার করলুম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল। বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশায় রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তারা দেব না, এই তো? বেশ, তাই হবে। এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষ্যপতি, প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই, আসি। নমস্কার বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন। লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে। বস্তুত এছাড়া মেয়েটিরই বা উপায় কি? ব্যাপারটা অভাবিত পূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তাহার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল। সেদিন সে বলিতেছিল, অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলের গৌরব লইয়া সে কি করিবে, সহজে দুটো খাইতে পড়িতে যদি পায় সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল, তুই কি বাপ পিতা মোর নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়াছিল, তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো তো রেখো, আমি পারব না। এ কথার বেদনা বিজয় বুঝিল না। নিজেও সে যে কৌলিন্য সম্মান এতটুকুও বিশ্বাস করে তাও না। কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোলপাড় করিতে লাগিল, ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। নমস্কার। আজকের অনুরাধা গল্পের প্রথম পর্ব এতটাই। আগামী শনিবার আমি আসব এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। অবশ্যই প্রথম পর্বটি শুনে আপনারা জানাবেন আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো।